খা রে পদ্ম খা, একটা চুমু খা। বলতে বলতে লক্ষিন্দর তার পেশল কবজিতে পদ্মকে জড়িয়ে ধরে আর তার ঠোঁট দুটো ভরে নেয় নিজের ঠোঁটের ভিতরে। একটা পিচ্ছিল শিরশির চেতনা লক্ষিন্দরের শরীরময়, আর মুহূর্তে পদ্মের লাল চেরা জিভ ছুঁয়ে ফেলে লক্ষিন্দরের জিভটাকে। পদ্মের ঠোঁট দুটো বার করে কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায় সে। তার শরীরে ঝিম ধরে, জিভ থেকে রক্তের ভিতরে ক্রমশ সেঁধিয়ে যেতে থাকে একটা ঘুম। ততক্ষণে পদ্ম লক্ষিন্দরের শরীরে জড়িয়ে জড়িয়ে মাথাটা রাখে তার কাঁধের উপর। একবার চেরা জিভ বার করে চকিতে ঢুকিয়ে নেয় মুখের ভেতরে। শরীরের কফোঁটা বিষ ঝরে যেতে তারও শরীরে অবশ ভাব। আধো ঘুম আধো জাগরণে তাদের লক্ষিন্দরের জিভ অস্ফুট কণ্ঠে আওড়ে যাচ্ছে, পদ্ম পদ্ম রে, আহ জীবন জুড়ায়। চার ঢালা খোড়ো ঘরের দরজা তখন হাঁ হাঁ করে খোলা। দক্ষিণে হাওয়া কপাট ঠেলে হু হু করে ঢোকে ঘরের ভিতরে। বাইরে বাতাসে শোঁ শোঁ শব্দ, কিন্তু না লক্ষিন্দর, না পদ্ম, কারও তাতে কোনো হুঁশ নেই। তেলচিটে বিছানায় এক মুখ কালো পিঞ্জল রঙের মেশা দাড়ি গোঁফ নিয়ে আরামে গোঙাচ্ছে লক্ষিন্দর। এখন তার সমস্ত সত্তা রক্ত মাংস ভরে রয়েছে পদ্মের দেওয়া আরামে। গাঁয়ের এক ধারে কালনাগিনী নদীর প্রান্তে তার ঘর। নদীর নামও কালনাগিনী। লক্ষিন্দরের ঘর ভর্তি নানা জাতের সাপ। সে সমস্ত সাপই তার পোষ্যপুত্র। শুধু এর মধ্যে এই পদ্ম, এই সোনার বর্ণ পদ্ম গোখরো, যা চোখের ভেতরে লক্ষিন্দরের জন্য এক অদ্ভুত চোরা টান। তার সঙ্গেই লক্ষিন্দরের যত ভাব ভালোবাসা। ঘরের মধ্যে সে পদ্মের পিচ্ছিল শরীরে হাত বোলাতে বোলাতে বলে, পদ্ম রে পদ্ম, তুই যে 8 জন্মে নিশ্চয়ই আমার বউ ছিলিস। বিষের কণাগুলো জিভ থেকে আস্তে আস্তে রক্তে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে নেমে আসে একটা নীল লাল জাল, সূক্ষ্ম সুতোয় বোনা। তার সুতো বেয়ে সে ক্রমশ ভাসতে থাকে, উড়তে থাকে। এক অন্তহীন সিঁড়ি বেয়ে উঠে যায় স্বর্গের দিকে। পা থেকে মাথা অবধি একটা হালকা ভাব। বাম চুলির রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত এক ধরনের সুখ তাকে বুঁদ করে দেয়। কখনো মনে হয় আকাশ থেকে একটা নীল রঙের পরী, যার গাটা তুলোর মতো নরম, লক্ষিন্দরকে শব্দ করে চুমকুড়ি দিয়ে যাচ্ছে ক্রমাগত। এভাবে পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে লক্ষিন্দর, আর তার শরীরে লেপ্টে থাকে পদ্মের পিচ্ছিল শরীর। লক্ষিন্দরের সাঙ্গত ষষ্ঠীপদ একবার উঁকি মেরে দেখল, তার গুরু ঝিম মেরে পড়ে আছে। চোখ দুটো বোজা, উসখুস চুল, লালা গড়াচ্ছে তার দু কষ বেয়ে। এ সময় তাকে বিরক্ত করা লক্ষিন্দর পছন্দ করে না। এর আগে ষষ্ঠীপদ কবার ডেকে ভীষণ দাবরানি খেয়েছিল তার গুরুর কাছে। পদ্মের সঙ্গে এই কয় বছরের ভাব ভালোবাসা, তার বিয়ের এই ছোবল লক্ষিন্দরের শরীর একেবারে বদলে দিয়েছে। টান টান চামড়ার রং কালচে মেরে গেছে, কুঁকড়ে গেছে আঙুলগুলোর চামড়া, হলদেটে হয়ে গেছে চোখের রং। এসব বুঝতে পারে লক্ষিন্দর। মাঝে মাঝে পদ্মকে বলে, শুধু চামড়ার রং নয় রে পদ্ম,
তোর চুমু খেয়ে আমার রক্তের রংটাই বদলে গেল রে। একদিন ষষ্ঠীপদকেও হাসতে হাসতে তাই বলেছিল। ষষ্ঠীপদও বিশ্বাস করেনি। লক্ষিন্দর হঠাৎ তার দিকে তীব্র চোখে চেয়ে বলে, কি পেত্তায় হয় না? হ্যাঁ, দেখবি তবে? বলে একটা ধারালো অস্ত্র বিছানার তলা থেকে বার করে নিজের কবজিতে একটা আঁচড় কাটে। অমনি কালো রক্তের ধারা বেরিয়ে আসতে থাকে তার শিরার ভেতর থেকে। ষষ্ঠীপদ দেখে থ হয়ে গিয়েছিল। এই পদ্মের সঙ্গে লক্ষিন্দরের ভাব ভালোবাসা আজ 2-2.5 বছরের। ঝিম কেটে যেতে লক্ষিন্দরের মনে পড়ে যায় পদ্মের সঙ্গে তার প্রথম দেখার কথা। কি বিশাল ফনা তার, সোনার বর্ণ রং, সারা গায়ে মাছের আঁশের মতো দাগ, মাথায় একটা খড়ম চিহ্ন। খোঁদাল থেকে বেরিয়ে এক লাফে তার গলা জড়িয়ে ধরে ফনাটা তাক করেছিল লক্ষিন্দরের কপাল বরাবর। চোখে জিভে গনগনে রাগ, দাঁতে কামড়ানো লকলকে বিষ। লক্ষিন্দরের শরীরে বেদেনির রক্ত। তার বাপ ছিল জেলে। কিভাবে যেন একটা দলছুট বেদের মেয়েকে বিয়ে করেছিল তার বাবা। আর সেই বেদেনির পাল্লায় পড়ে তার বাপ মাছ ধরার পেশা ছেড়ে সাপের গুণিন হয়ে খুব নামডাক করেছিল। সেই রক্ত লক্ষিন্দরের শরীরে ছিল বলে মুহূর্তে গোখরোটার গলার কাছে চেপে ধরে বশ মানিয়ে ফেলেছিল লক্ষিন্দর। খেয়াল হতে দেখল এটা সাপ নয়, সাপিনী। তাই এত চোখের ছেনালি। পোষ মানতেই লক্ষিন্দর তার নাম দেয় পদ্ম। পদ্মর খবর প্রথম এনে দিয়েছিল ষষ্ঠীপদ, তার সাঙ্গাত। বয়সে তার থেকে ঢের ছোট ষষ্ঠীপদ। তাকে সাপের মাস্টার নাম দিয়েছে। নামটা তার মন্দ লাগে না। প্রায় ষষ্ঠীপদ তার পায়ের কাছে বসে বলে, গুরু, সাপের নারী নক্ষত্র তোমার মতো ভূভারতে কেউ জানে না। সেই ষষ্ঠীপদই একদিন ভোর ভোর এসে বলেছিল, রামনবমীপুরের বোসবাড়ির ফাটলে নাকি সাপ দেখা গেছে। বোসবাড়ির বোসবাবুরা এখন আর গাঁয়ে থাকে না। ছেলেপুলেরা চাকরি বাকরি নিয়ে কলকাতায় চলে যাবার পর ওখানেই বাড়ি ঘরদোর করেছে। গাঁয়ের এত বড় বাড়িখানা এখন পোড়ো বাড়ি। তার দালানে বাস করে নোটে ভিখেরি। বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করে। সাপটা নাকি তাদের বিছানার পাশে এসে রাতের বেলায় থাকে। লক্ষিন্দরের রক্তে তখন সাপ ধরে বেড়ানোর নেশা। জঙ্গলে গাছের ডাল থেকে, পুরনো বাড়ির ফাটল থেকে টপাটপ সাপ ধরে আনে। এমনকি ধান ক্ষেতের আলোর উপর ঝিলিক ছড়িয়ে পালিয়ে যেতে থাকা আলকেউটেও ছুটে ধরে ফেলে সে। তার খোড়ো ঘরে ঝাঁপির পর ঝাঁপি সাপে ভরে উঠেছে। ষষ্ঠীপদর কাছে নতুন খবর পেয়ে তক্ষুনি বোসবাড়ির দিকে ছুটে গিয়েছিল সে। খবরটা পেয়েছিল সাপের, মানে এই পদ্মের। প্রায় 7 দিন সাপটার সঙ্গে জড়িবুটি খেলায় গুম হয়েছিল লক্ষিন্দর। 3 তলা পোড়ো বাড়িটার কোন ফাটলে কিংবা চোরাকুলুঙ্কিতে সাপটা লুকিয়ে রয়েছে তার মগজে আনতেই বেশ কদিন করাত কেটে গিয়েছিল। তারপর একটা ঠাঠার উপুড়ে এক ফাটলের ফাঁকে এক জোড়া জ্বলন্ত চোখ, তার লাল চেরা জিভ লক্ষিন্দরকে দেখিয়ে তার অস্তিত্ব জানান দেয়। তারপর থেকে সেই জড়িবুটির খেলা। কখনো তার ফনাটা এক নজর চোখে সেঁধোয়, কখনো এক চিলতে লেজ। আবার মুহূর্তেই সে ফাটা ফাটলের ফাঁকে ঢুকে পড়ে, আবার বেরোয়। এক ঘর থেকে অন্য ঘরে, দোতলা থেকে 3 তলায়, চিলেকোঠার ঘরে। তককে তককে লক্ষিন্দরও তার পিছু পিছু গন্ধ শুঁকেই সে বুঝেছিল এটা কিন্তু পদ্ম গোখরো না হয়ে যায় না। তারপর সোনালি রঙের ঝিলিক দেখে তার ধারণা মিলে যায়। 7 দিনের দিন এক খোঁদলে
পুরো হাতখানা ঢুকিয়ে গোখরোটাকে বার করে নিয়ে আসে লক্ষিন্দর। জড়িবুটি খেলে পোজ মানিয়ে ওকে ঘাড়ে ফেলে বলেছি রে পদ্ম, ঘরে চ, এই পোড়ো বাড়িটায় তোকে আর মানায় না। চার ঢালাই খেরো ঘরটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝাঁপি, কোনটা কেউটে, কোনোটা শঙ্খচূড়, কোনোটা খানকুড়ি 25 আইরাজ, অন্য পাশে ঝাঁপিতে রয়েছে শাঁখামুটি, রক্তকার্নড, কালাজ, 20-25টা ঝাঁপির ভেতর ভিন জাতের সাপের বাস। আর এদের নিয়েই লক্ষিন্দরের সংসার। তার এই ছোট্ট ঘরখানাকে ষষ্ঠীপদ নাম দিয়েছে সাপঘর। লক্ষিন্দরের চেতনা, অনুভূতি, জীবিকা সব কিছুকেই ঘুরে রয়েছে মা মনসার এই জীবগুলো। বলা যায় এদের সঙ্গে তার নারীর যোগ। এদের চাউনি, লকলকে জীবের ওঠা পড়া, ফনার দুলুনি দেখে সে বুঝতে পারে ওদের কথা। জীবগুলোও লক্ষিন্দরকে ভালোবাসে, সোহাগ জানায়। আবার লক্ষিন্দরের চোখে রাগ দেখলে ভয়ে কুঁকড়ে যায় সাপগুলো। ফনা শুদ্ধ এক লাফে পিছিয়ে গিয়ে মাথা দোলাতে দোলাতে সভয়ে লক্ষ্য করে লক্ষিন্দরকে। এক একটা সাপের এক এক রকম কেতা, লক্ষিন্দর সব বুঝতে পারে। সাপঘরের এইসব জীবের দেখাশোনা করার ভার ষষ্ঠীপদর উপর। লক্ষিন্দরকে গুরু মেনেছে সে। তার ভারী ইচ্ছে সাপের মাস্টারের পা ধরে একদিন সেও মাস্টার হবে। লক্ষিন্দর যখন গোখরো কিংবা রক্তকানট গলায় ঝুলিয়ে 2 কোষ পথ ভেঙে নারায়ণগঞ্জের সনাতন মল্লিকে নেশা বেচতে যায়, তখন সঙ্গে থাকে ষষ্ঠীপদ। সাপে ছোবল জিবে দিয়ে বুঁদ হয়ে যায় সনাতন মল্লিক। এক ছিলিম গাঁজার মতো এক ছোবল বিষ। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে একবার সনাতন মল্লিককে দেখে, একবার লক্ষিন্দরকে, আর একবার লক্ষিন্দরের গলায় ঝোলানো গোখরোটাকে। ষষ্ঠীপদ চাউনি দেখে লক্ষিন্দর কখনো কখনো বলে ওঠে, খাবি নাকি রে এক ছিলিম? বলে গোখরোটাকে এগিয়ে ধরতেই ষষ্ঠীপদ ঠিক করে লাফ মারে, কিন্তু তার পিছু ছাড়ে না। আবার লক্ষিন্দর যখন রাত বিরিতে ভিন গায়ের সাপের বিষ ঝাড়াতে যায়, তখনও ষষ্ঠীপদ তার সঙ্গে থাকে। অবাক হয়ে দেখে কিভাবে লক্ষিন্দর বিষ দাঁতের ক্ষতের উপর খোলামকুচি ধরে টেনে ধরে মন্ত্রের অমোঘ টানে বিষ নামিয়ে আনে। আবার শহরে বাবুরা যখন কাঁচের টিউবে এনে লক্ষিন্দরের সাপঘর থেকে বিষ কিনে নিয়ে যায়, তখনও ষষ্ঠীপদ তার পাশে থাকে। বস্তুত এইসব ব্যাপারে ষষ্ঠীপদই সব যোগাযোগ করে। দেনা পাওনা দরদাম সব ষষ্ঠীপদরই হাতে। মা মনসা জীবের খাবারও জোগাড় করার ভার তার উপর। তাদের বাস করার ঝাঁপির দরকার হলেও সেই ষষ্ঠীপদই আনে। ষষ্ঠীপদ এসবই করে বিদ্যে শেখার লোভে। লক্ষিন্দর সাপের মাস্টার, একদিন সব বিদ্যা নিশ্চয়ই সে ষষ্ঠীপদকে দিয়ে যাবে। কখনো লক্ষিন্দরের কাছে ভয়ে ভয়ে এ প্রস্তাব সে কিন্তু দিয়েছে, কিন্তু লক্ষিন্দরের সেই একই কথা, দূর বেটা, তুই সাপের লেজ ধরতে ভয় পাস, তুই সাপের মন্ত্র শিখবি কি রে, যা ভাগ। গাঁয়ের অন্য বাসিন্দাদের সঙ্গেও লক্ষিন্দরের সম্পর্ক খুব কম। সে পড়ে থাকে গাঁয়ের এক প্রান্তে, নদীর ধারে। একা তার মা মনসার জীবদের সংসারে বুঁদ হয়ে থাকে সে। এক ষষ্ঠীপদ ছাড়া বাকি মানুষজন সাপঘরের নাম শুনলে তার 7 হাত দুধ দিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা লক্ষিন্দরের ঘরের ত্রিসীমানায় কেউ পা দিলে সে সাপেদের লেলিয়ে দেবে। লক্ষিন্দর এসব কথা শুনে হাসে। দাড়িগোপের জঙ্গলে সে হাসির ঝিলিক বড় অদ্ভুত। লক্ষিন্দর ষষ্ঠীপদকে বলে, বুঝলি বেটা, সবই আমাকে ডরায়, আবার সাপে কাটলে আমাকেই তারা তালাশ পাঠায়। এ ভারী মজার কথা বল। কখনো ষষ্ঠীপদ বলে, সাপের মন্ত্র শিখবি, তার আগে সাপের চোখ ভালো করে নজর দিয়ে দেখতে শেখ, চিনতে শেখ। সাপের নজরই হলো আসল জিনিস। শাঁখামুটি চোখ,
আর বাঁশবনে কেউটের চোখ একরকম নয়। একটার চোখে খজরামি তো অন্যটার চোখে শয়তানি। আবার মেটো সাপের চোখ, তার মধ্যে কেমন একটা সতর্কতায় ভরা। ষষ্ঠীপদ হাঁ করে শোনে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। লক্ষিন্দরের বাপ ছিল সাপের গুণিন, কিন্তু সাপের নজর লক্ষিন্দর ভালো করে ঠাওর করতে শেখে যেবার ভীমরাজ বেদের দল তাঁবু গেড়েছিল তাদের গাঁয়ের ধারে তখন। ষষ্ঠীপদ এখন যে সব ছুকছুক করে তেমন জড়িবুটি খেলার লোভে সেও ঘুরঘুর করত বুড়ো বেদে ভীমরাজের পাশে পাশে। একদিন বুড়ো রেগে গিয়ে নিজের গলা থেকে একটা মস্ত কেউটে সাপ খুলে ছুঁড়ে দিয়েছিল তার গায়ে। লক্ষিন্দর সতর্ক হবার আগেই কেউটেটা ছোবল বসায় তার গালে। মুহূর্তে চোখে আঁধার ঘনিয়ে আসে, মুখে গ্যাঁজলা। পরে জেনেছিল সেই ভীমরাজই তার কাটা ক্ষত থেকে এক চুমুকে বিষ তুলে নিয়েছিল। লক্ষিন্দরের জ্ঞান ফিরলে তার পিঠে চাপড় মেরে বলেছিল, যা বেটা যা, তোর হাতে খড়ি হলো আজ। তারপর থেকে বুড়ো ভীমরাজ তাকে প্রায় সম্মোহিত করে রেখেছিল। একে একে চিনে নিল সাপেদের ঘর সংসার, তাদের চাউনি। ক্রমে তার নিজের চোখেও সাপের মতো তীক্ষ্ণ আর তীব্র হয়ে উঠল দৃষ্টি। যেরকম ছুরির মতো দৃষ্টি সে দেখতে পেত বুড়ো ভীমরাজ আর তার ছেলের নাগারির চোখে। নাগারি তখন তার বয়সী এক যুবক, এক মাথা ঝাঁকড়া চুল আর তামার মতো গায়ের রং। অজস্র পেশি তাকে অন্য সবার থেকে আলাদা করে চেনায়। নাগারি তার বাপের মতোই সাপের দোস্ত এবং জম। অনাসে তাজা একটি গোখরো ঠোঁট দুই আঙুলে ফাঁক করে তার বিষ দাঁত ভেঙে আনতে নিজের ঝকঝকে সাদা দাঁতের আঁকশিতে। লক্ষিন্দরের বউ গোলাপি একদিন এই কাণ্ডটা দেখে চোখ ছানা বড়া করে বলেছিল, হাই মা, ইস কি দস্যি না দানব। লক্ষিন্দর তার দোস্তের দিকে গৌরবর্ণের দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতে বউকে বলেছিল, ওটা একটা গরুর বটে। গরুর শব্দটা নাগারিক পক্ষে সবচেয়ে মানানসই ছিল। সাপের উপর তার একটা অহেতুক হিংস্রতা। যে সাপটা তার কথা শুনতো না কিংবা হেরফের ঘটাতো তার আচরণে, ভীষণ রেগে যেত নাগারি। এক ঝাঁকড়া চুল আরও ফুলে উঠত রাগে, কিরমির করত দাঁত। কখনো এমন হয়েছে এক আছড়ে একটা গোখরোকে মেরে ফেলেছে। লক্ষিন্দরের মুখ এমনটা শুনে গোলাপি বিস্ময়ে হাঁ হয়ে বলতো, লোকটা কি গো, এই তো চণ্ডালের রাগ। সেই নাগারি যখন লক্ষিন্দরের দোস্ত হলো, লক্ষিন্দরের সঙ্গে তার ঘর পাততে আসতো, গোলাপি প্রথমটা ভয়ে আঁতকে সরে থাকতো দূরে। বলা তো যায় না লোকটার যা রাগ, কিন্তু তাকে যখন কাছ থেকে দেখলো তখন নাগারি অন্যরকম। তার দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সাতকাহন গল্প বলতো লক্ষিন্দর আর গোলাপির কাছে। কখনো সমুদ্রের পাড়ে, কখনো গভীর জঙ্গলে তাঁবু ফেলে তাদের বসবাসের কথা, ভয়ঙ্কর সব কাণ্ড কারখানার গল্প। তখন দুজনেই হাঁ করে শুনতো সেসব। তারপর একদিন যখন নাগারি গোলাপিকে একটা হরেক ডিজাইনের পুঁতির মালা দিল, তাকে ঝকঝক করে লাল নীল স্ফটিক খণ্ড, তাই দেখে গোলাপি তো আনন্দে থ। মনে মনে ভাবল, লোকটার বাইরে এমন রাগ, ভিতরটা এমন নরম। লক্ষিন্দর তখন বুড়ো বেদে ভীমরাজ আর নাগারির কাছে একের পর এক জড়িবুটি খেলা শিখছে, বজ মানাচ্ছে। বিষ টাইপমুর যে বিষের টইটুম্বুর সাপগুলোকে, কোন সাপের মেজাজ কীরকম, কার দুর্বলতা শরীরের কোন জায়গায়, এই সবই সারাক্ষণ তার মাথায় ঘোরাঘুরি করে। রাতে ঘরে ফিরে গোলাপিকে তার বিদ্যের রকম বোঝাতে জাহির করত তার ক্ষমতা।
সাপ সম্পর্কে গোলাপির প্রাথমিক আড়ষ্টতা কেটে গেল। সেও হাঁ করে শুনত লক্ষিন্দারের বিদ্যের রকম। যখন লক্ষিন্দারের জড়িবুটি খেলা শেখা প্রায় শেষ, নতুনভাবে জীবন শুরু করার স্বপ্নে যখন সে মশগুল, ঠিক তখনই একদিন বাড়ি ফিরে দেখল তার ঘর সব ফর্সা। বুড়ো ভীমরাজ বেদে তার তাঁবু গুটিয়ে দল বল নিয়ে যখন দেশান্তরে রওনা দিয়েছে, তার সঙ্গে গোলাপিও কোন ফাঁকে ভিড়িয়ে গেছে নাগরিকের সঙ্গে। হ্যাঁ, নাগারিক তার বন্ধু। ব্যাপারটা লক্ষিন্দর জেনে একেবারে নিথর। মা মনসা জীবকে সে ভালোবাসতে শিখেছিল বটে, কিন্তু গোলাপিকে তো ভালোবাসা দিতে কিছু কম করেনি। ঘরে এসে সংবিৎ ফিরতে সে বিড়বিড় শুরু করে দিয়েছিল। বলেছিল, যা রে গোলাপি যা, তুই বেবাজিয়া হয়ে যা। একথা ঠিক। গোলাপির প্রায় ফর্সা চাবুকের মতো শরীরের মধ্যে যে অনেক সুখ পেয়েছিল। গোলাপি রং ঢং জানত বেশ, আর বেদেদের সাপগুলো চেনার পর গোলাপির শরীরটাও মনে হতো আর একটা সাপ। এমনই পিচ্ছিল, এমনই সুন্দর। লক্ষিন্দরের ঘরে গোলাপি যেন তার অস্তিত্বের অর্ধেকটা ছিল। সেই গোলাপি কখন যে তার রং ঢঙের ভাব নাগারিককে দিয়েছিল, তা লক্ষিন্দর বোঝেনি। যখন বুঝল, তখন তার শরীর ঘোরে গোলাপির স্মৃতি ছাড়া আর কিছুই নেই। বেবাজিয়ার দল তখন তাঁবু গুটিয়ে কত দূরে চলে গেছে কে জানে। গোলাপি গেল, কিন্তু সর্দার ভীমরাজের কাছ থেকে যে বিদ্যে লক্ষিন্দর শিখে ফেলেছে, তাতে সে বিদ্যের এক জাহাজ হয়ে গেছে। জড়িবুটি মন্তর পড়ে সমস্ত সাপকেই সে এখন বশ মানাতে পারে। সাপে কাটা রুগী বাঁচাতে পারে। সাপের চাউনি দেখে তার কথা বুঝতে পারে। তারপর আস্তে আস্তে গড়ে উঠেছে তার সাপঘর। ভেবেছিল আর একটা গোলাপি ঘরে নিয়ে আসে, কিন্তু বোসবাড়ির ফাটল থেকে হঠাৎ এই পদ্ম তার ঘরে এসে সব ওলটপালট করে দিল। এখন সে পদ্মর আকর্ষণে সে প্রায় সম্মোহিত হয়ে থাকে সারাদিন। যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ পদ্ম নিয়েই তার খেলা। কখনো পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে সে, আর পদ্ম তার শরীরে জড়িয়ে থাকে, সোহাগ দিয়ে গায়ে লেপ্টে পড়ে থাকে। কখনো পদ্মের ঠোঁটে চুমু খায়, পদ্ম তার চেরা জিভ মেলে চেটে দেয় লক্ষিন্দরের গাল। দেখলে মনে হয় তার বিয়ে করা বউ। পদ্মের পিচ্ছিল শরীরের স্পর্শে তার শরীর জেগে ওঠে। এক অদ্ভুত সুখ তাকে অবশ করে দেয়। শুধু চুমুই দেয় না, এক ভীষণ বর্ষার রাতে পদ্মার সঙ্গে এক বিছানায় শুয়ে এক অদ্ভুত বিজাতীয় প্রতিক্রিয়ার রাত হয়েছিল। ব্যাপারটা ক্রমশ তাকে নেশায় আচ্ছন্ন করে। এই অদ্ভুত রতিক্রিয়ায় বুঁদ হয়ে থাকে সে। মাঝে মাঝে এমন নধর হিলহিলে সাপটার সঙ্গে এক বিছানায় রাত কাটানো তার কাছে মধুর হয়ে ওঠে। গোলাপিকে হারিয়ে তার ভিতরে যে ক্রোধ, হতাশা আর ক্ষোভ ছিল, পদ্ম ঘরে এসে তা অনেকটা মিটে গিয়েছে। বরং তার মনে হয় পদ্ম তাকে যে আনন্দ দেয়, তা গোলাপি কখনো দিতে পারেনি। পদ্মকে নিজের শরীরের সঙ্গে জড়াতে জড়াতে ভাবে, যা রে গোলাপি যা, তুই বেবাজিয়া হয়ে যা। আমার পদ্ম তার চেয়ে ঢের ভালো, এ তার মতো বেইমানি করে না। ক্রমে পদ্মের উপর তার ভাব ভালোবাসা এমন হয়ে ওঠে যে তাকে একদণ্ড কাজ ছাড়া করে না লক্ষিন্দর। যেখানেই যায় পদ্ম তার সঙ্গে আছে। তা এই নিয়ে একদিন একটা বিটকেল কাণ্ডও হয়ে গেল। গোলাপনগরের ভবগোসাই লক্ষিন্দরের এক বাঁধা খদ্দের। হপ্তায় একবার জিভে সাবের ছোবল নেয় সে। শুধু নেশাই করে না, সে একজন রসিক মানুষ। কোন সাপের সোয়াদ কেমন তা নিয়ে লক্ষিন্দরের সঙ্গে মশকরাও করে।
তোর এই বাঁশ বুনে কেউটে সেদিন আমার ব্রহ্মজ্ঞান ঘুরিয়ে দিয়েছিল, বুঝলি লক্ষিন্দর? শালা মহা বজ্জাত আছে। তা এই ভবগোসাই হঠাৎ লক্ষিন্দরের কাঁধে সুন্দরী পদ্মকে দেখে হাসতে হাসতে বলে, পদ্মের চুমু তুই কি একাই খাবি লক্ষিন্দর? একদিন আমাকেও দে না ওকে, না হয় একটু বেশি দাম দেব। বলে তার নীলচে জিভ বার করে দেয় সে। ইঙ্গিত বুঝে লক্ষিন্দর ভীষণ রেগে গিয়েছিল। তখন তার চোখ দুটো লাল, মুখটা চকিতে হিংস্র হয়ে ওঠে। হয়তো ভবগোসাইকে একটা ভীষণ আঘাত করে ফেলতো সে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বিয়ে করা বউটাকে কি একদিন আমার সঙ্গে শুতে দেবে ভবগোসাই? মুখের ওপর এমন একটা জবাব দিতে পেরে বেশ খুশি হয়েছিল লক্ষিন্দর। পদ্মকে তার শরীরের সঙ্গে আরও আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বেরিয়ে এসেছিল সেখান থেকে। টাকার গরম দেখাতে এসেছে ভবগোসাই। পদ্ম যে তার কতখানি সেটা তো হারামজাদা হারামখোরটা জানে না। শহর থেকে একদল বাবু সপ্তাহে একবার এসে লক্ষিন্দরের সাবঘর থেকে বিষ নিয়ে যায়, কিনে নিয়ে যায়। লক্ষিন্দর জানে ওই সব বিষে ওষুধ তৈরি হয়। বাবুরাও লক্ষিন্দরকে বেশি খাতির করে। এত রকম সাপের বিষ নাকি আর কোথাও তারা পায় না। আর এখানে মেহনতও কম, আবার দামেও সস্তা। তাই এসব থেকে টাকা পয়সা যা আমদানি হয় তা হিসেব রাখে ষষ্ঠীপদ। সাপের খাবার যেমন সে জোগাড় করে দেয়, তেমনি লক্ষিন্দরের খাবার দায়িত্ব তার উপর। এটুকু হলেই লক্ষিন্দর খুশি। বাকি পয়সা ষষ্ঠীপদ কী করে তা সে খোঁজও রাখে না। মাঝে মাঝে ষষ্ঠীপদ অবশ্য বলে, যা যা টাকা পয়সা জমেছে তা দিয়ে একটা পাকা বাড়ি বানাবো, তার ভেতর সাপঘর হবে, সাপ রাখার জন্য বড় বড় কাঁচের বয়ম কিনে আনবো, দেখবার জন্যে সারা শহরের লোক ভেঙে পড়বে। লক্ষিন্দর অবাক হয়ে পড়ে, পাকা বাড়ির ভেতরে সাপঘর? বলে, তোর মাথাখানা কি খুব পোক্কার রে ষষ্ঠীপদ? একদিন ঝাঁ ঝাঁ করছে দুপুর। কালীনারায়ণপুরের এক জোরদারের বাড়ি থেকে ফিরছে লক্ষিন্দর, কাঁধে তাজা রক্ত কানড। একটু আগে যোদ্ধা শ্রীধর সামন্তের জিভে বিষ ঢেলে দিয়ে এসেছে। ঘর থেকে বেরোবার সময় পদ্মকে একটা ঝাঁপির মধ্যে রেখে সে বলে এসেছে, একটু জিরিয়ে নে, দুপুরবেলায় আসবো, বুঝলি? ভবগোসাই পদ্মের উপর লোভ দেখানোর পর থেকে সে আর ওকে নিয়ে বাড়ির বাইরে বের হয় না। পদ্ম তার একার। তাছাড়া অন্য সাপ থাকলে পদ্ম কেবলই গড়গড় করে, ফোঁস ফোঁস শব্দে তার রাগ জানাতে থাকে। ফিরতে ফিরতে লক্ষিন্দর ভাবছিল, বেচারা জোরদারের এই নেশা তাকে প্রায় সর্বশান্ত করে ফেলেছে। সর্বক্ষণ রাজনেশায় বুঁদ হয়ে থাকলে জমি জমা দেখবার সময় কোথায়? সামন্তবাড়ির লোকজন লক্ষিন্দরের ওপর মনে মনে অসন্তুষ্ট, কিন্তু মুখে কিছু বলতে পারে না। তার গলায় এমন একখানা রক্ত কামড় কিংবা পদ্মগোখরো ঝোলানো থাকে যে ভয়ে তারা রাগ কাড়ে না। ইদানিং অবশ্য ওর এক ছেলে সাবালক হয়ে জমি জমা দেখাশোনা করছে, তাতে একটু হাল ফিরেছে তাদের সংসারের। ফেরার পথে হঠাৎ ষষ্ঠীপদ বলল, গুরু, রূপনগরের পুজোর দালানে একটা পদ্মগোখরো দেখা গেছে। লক্ষিন্দর খুব ক্লান্ত ছিল, কিন্তু পদ্মগোখরোর নাম শুনে চমক জাগে। এক পদ্ম ছাড়া তার কাছে আর যে দু একটা পদ্মগোখরো আছে তারা হয় বুড়ো, না হয় নির্জীব। আবার একটা চনমনে পদ্মগোখরো ঘরে নিয়ে এলে হয়। পরক্ষণেই ভাবে, নতুন একটা পদ্মগোখরো এনে পদ্মের আবার গোঁসা হবে না তো? কিন্তু ষষ্ঠীপদ বলে, না হয় ওটা আমিই পুষবো ক্ষণে, একদিন তোমার কাছে রেখে বিষ দাঁত ভেঙে একটু মানুষপানা করে দাও। একটু ভেবে হঠাৎ পেঁচানো রক্ত কানড়টাকে ষষ্ঠীপদর দিকে ছুঁড়ে বলে, তাহলে এটা তুই ধর, দুই চারটে সাপ ধরে আনাই বা কাটাই
তার আছে। অনেক দিন জড়িবুটি খেলা হয়নি, বুঝলি? আমি জঙ্গল থেকে একটা শিকড় খুঁজে নিয়ে আসি। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে রক্তকানরটাকে লুফে ধরে, সাবধানে গলায় পেঁচায়। একটা হাতে ধরে রাখা সাপটার গলা। কি চমৎকার দেখতে রক্তকানরটা! পেটের কাছ থেকে দুদিকে মাথা পর্যন্ত লাল টকটকে দাগ, যেন দু পায়ে আলতা পড়েছে। লাল জিভটা ফ্লুক ফ্লুক করে বাইরে এনে আবার চকিতে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। হিল হিলে শরীরটাকে ষষ্ঠীপদর গায়ে গলায় গিরগির করে নাড়তে থাকে। গুরুর আদলে সেও রক্তকানডার গায়ে একটা চুমু খেয়ে নেয়। কোত্থেকে একটা শিকড় জোগাড় করে আনে লক্ষিন্দর। রূপনারায়ণগড়ের পুজোর দালানে দুজনে পৌঁছায়। নাকের রোয়া বাড়িয়ে বড় করে ঘ্রাণ নেয় লক্ষিন্দর। হ্যাঁ, একটা গন্ধ বেরোচ্ছে বটে। তারপর সে কয়েকটা ফাটলের কাছে পর পর টোকা মারে, আবার নাকে ঘ্রাণ নেয়, শিকড় বোলায়, বিড়বিড় করে কী সব বকে, তারপর আবার মাথা নাড়ে। সাপটা তার সঙ্গে জড়িবুটি খেলছে। দালানের সব দেওয়ালেই ভুরভুর করে বেরোচ্ছে গন্ধ, কোথাও বেশি কোথাও কম। তার মানে জিভটা চট করে ধরা দেবে না। যত সময় যায় তার মন্তর খরচা হয়, শিকড়ের গন্ধ উবে যায়, কিন্তু গোখরোটা কাবু হয় না। এদিকে খিদে চোঁচো করছে পেট। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ষষ্ঠীপদ বলে, চলো গুরু চলো, আজ আর হবে না, কাল আবার আসবো। কিন্তু লক্ষিন্দরের তখন রোগ চেপে গেছে। পদ্ম তার সঙ্গে এরকম লুকোচুরি খেলেছিল। এই মা মনসার জীবটাও ঠিক এই রকমই খেলা খেলছে। লক্ষিন্দরের চোখ দুটো ডাঁটার মতো ভাঁটার মতো জ্বলতে থাকে। ডাঁটার মতো লিগলিকে শরীর হয়েছে তো কি হয়েছে, ভাঁটার কাছে সে নিভন্ত। মনে ঘুরতে থাকে সে আর কথা। সেই ভোরবেলায় কালীনারায়ণপুরে গিয়েছিল, তারপর থেকেই টানা পড়েন চলছে। গায়ে মুখে লট লট করছে ঘাম, ঘন ঘন শ্বাস ফেলছে, লালচে হয়ে উঠছে দুটো চোখ। একটা প্রচণ্ড নেশা তাকে দালানের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ঝাড়া 4 ঘন্টা লড়াই চালানোর পর একটা খোঁদলের ভেতর থেকে পদ্ম গোখরোটার টুঁটি চিপে ধরে টেনে বার করলো সে। দড়াম করে সানের মেঝেতে ফেলতেই বিশাল ফোঁড়া তুলে দাঁড়ালো ওটা। একেবারে তাজা, চকচকে সোনালি রং। লক্ষিন্দর লক্ষ্য করলো ওটা সাপিনী নয়, ওটা সাপ। বোধ হয় মরদ বলে তার ফোঁসফোঁসানিও ভয়ঙ্কর। কিন্তু লক্ষিন্দরের গায়ে বেদেনির রক্ত আছে। অল্পক্ষণের মধ্যে সাপটা তার কাঁধে জড়িয়ে লেপ্টে থাকে গায়ের সঙ্গে। ঘরে ফিরতে ফিরতে ভাবল, পদ্ম কি একে দেখলে হিংসে জ্বলবে? পদ্মকে কাঁধে গলায় জড়িয়ে যখন সে তার শঙ্কচূড়, রক্তকানর কিংবা বাঁশবুনো কেউটের ঝাঁপি থেকে বার করে ঘরের মেঝে রাখে, ওদের নিয়ে খেলা করে, কিংবা ওরা তার মালিককে একটু সোহাগ জানায়, অমনি পদ্ম ফোঁস ফোঁস করে রাগ জানাতে থাকে। লক্ষিন্দরের গলায় আরও শক্ত করে ফাঁস বসায়। একদিন তো একটা শামুক ভাঙা কেউটের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। যেতে যেতে ষষ্ঠীপদকে বলল, বুঝলি ষষ্ঠীপদ, এটাকে দেখলে আমার পদ্ম খুব গোসা করবে। ষষ্ঠীপদ এসব বোঝে না। বলল, ওটার বিষ দাঁত দেখেছ গুরু? বিষের ঢল রয়েছে কেমন, শহরে খবর দেব নাকি? লক্ষিন্দর হাসে, তোর শুধু টাকা আমদানির ফিকির, বরং এর বিষটা জিভে একটু নিয়ে দেখ না কেমন লাগে। বলে সাপটা তার গলা থেকে খোলার ভঙ্গি করে এমনি ষষ্ঠীপদ চিৎকার করে, ও দোহাই গুরু দোহাই, একেবারে মরে যাব। আগে তোমার বিদ্যাটা শিখিয়ে দাও, তখন তোমার মতো এমন গোখরো নিয়ে আমিও বিছানায় শোব। লক্ষিন্দর মস্করা করে, গোখরো নিয়ে বিছানায় শুবি? তো তোর বউ কোথায় শোবে?
মস্করায় যোগ দেয় ষষ্ঠীপদ। বউও শোবে, গোখরও শোবে, দুইজন দুপাশে থাকবে। হেসে ওঠে লক্ষিন্দর। গলায় ঝোলানো সাপটার লেজ আঙুলে জড়াতে জড়াতে বলে, দূর বোকা, ওরা তো যে সত্যিই রে, একে ঘর করে না, একই ঘর করে কখনো? সাপ ঘরের কাছে আসতে ষষ্ঠীপদ এবার রক্ত কানোটাকে লক্ষিন্দরের কাজে দিয়ে বলল, এবার চলি গুরু, কাল একটা নতুন ঝাঁপি কিনে এনে দেবো, ঠিক আছে? বলে সে ঘরমুখো হাঁটা দিল। লক্ষিন্দর এবার তার শিকল খুলে ঘরে ঢোকে। রক্ত কানোটাকে ছেড়ে দিলে সে ঠিক তার ঝাঁপির ডালা সরিয়ে ভিতরে ঢুকে গেল। এদিকে নতুন পদ্ম গোগরোটাকে দেখে পদ্মর অদ্ভুত ব্যবহার। অন্যদিন সে ঘরে ঢুকলেই পদ্ম তার বুকে ঝাঁপিয়ে পড়ে, তার লাল ঠোঁটে, গালে, কপালে জিভ বুলিয়ে ভালোবাসা দেয়। আজ যেন সে লক্ষিন্দরের গায়ে অন্য এক গন্ধ পেয়েছে, আর সেই গন্ধ নাকে যেতে তার কি ঝাঁপাঝাঁপি, ফোঁসফোঁসানি, 2-3 বার ছোবল মারল লক্ষিন্দরের বুকে, কপালে। লক্ষিন্দর আজ তাকে সামাল দিতে হিমশিম খেয়ে গেল। হেসে বলল, বাপ রে, মেয়ের তেজ কি! অন্য পদ্মগোগ্রকে দুজনের দিকে তাকিয়ে আছে নিমেষ দৃষ্টিতে। লক্ষিন্দর অবাক হয়ে বলল, বুঝতে পারলে না দুজনের চোখের চাউনির ভাষা? একটু পরে দুজনেই ফণা নামিয়ে দুপাশে সরে গেল। কয়দিনের মধ্যেই বোঝা গেল নতুন পদ্মগোগ্রটার রেশ বা তেজ আছে। তা সত্ত্বেও লক্ষিন্দর বেশ ন্যাওটা হয়ে পড়ল তার। ষষ্ঠীপদ একদিন শহুরে বাবুদের ধরে এনে বেশ খানিকটা বিষ বেচে দিল তার। নতুন গোগ্রটা লক্ষিন্দরকে বেশ পছন্দ করছে দেখে কিন্তু পদ্ম তাকে মোটেই হিংসে করল না, বরং সেও নতুন সাপটাকে বেশ পছন্দ করতে লাগলো। আশ্চর্য, পদ্ম কি হঠাৎ ভালো মেয়ে হয়ে গেল নাকি? ষষ্ঠীপদ একদিন একটা মজার খবর দিল। লক্ষিন্দরের কাছে খবরটা বেশ মজার বই কি। শহরের এক বাবু নাকি সাপ পোষে, মস্ত বড় দালান বাড়ি, কিন্তু সারা ঘরের দেয়ালে সাপের ছবি, সাপের ওপর মস্ত মস্ত বই। বাবু সারাদিন সাপ নিয়ে পড়াশোনা করে। তার ঘরে অনেকগুলো কাঁচের বয়ামে সাপ রাখা আছে। নানান ধরনের কাঁচের বয়ামগুলোকে নাকি অ্যাকোয়ারিয়াম বলে। সেই বাবু নাকি একটা গোখরো সাপ কিনতে চায়, তার সঙ্গে মোটা টাকা দেবে সে। লক্ষিন্দর সাপ ধরে বটে, কিন্তু সাপ বেচে না কখনো। হয় তার ঝাঁপির মধ্যে রাখে, নচেত পছন্দ না হলে মাঠে ঘাটে ছেড়ে দেয়। যা, মা মনসার জিভ চড়ে খা। ষষ্ঠীপদ বড় বড় চোখ করে বলে, একদিন দেখবে চলো না গুরু, কি সুন্দর দেখতে কাঁচের বয়ামগুলো। এমনি কটা বয়াম তোমার জন্য কিনে আনতে দেবে? তোমার তো অনেক সাপ, কটা বেচে দাও না, কাঁচের বয়াম কিনে ঘরে সাজাই। তৎক্ষণাৎ ঘাড় নাড়ে লক্ষিন্দর। হুস, সাপের গুণী নামি, সাপ বেচতে নেই, মা মনসার গোঁসা হবে। শহরের বাবু সাপ নিয়ে লেখাপড়া করা শুনে অবাক হয়ে যায় লক্ষিন্দর। সাপ নিয়ে আবার লেখাপড়া করা যায় নাকি? আশ্চর্য তো! সে তো সাপ নিয়ে তার জীবন করার কথা ভাবে, তা নিয়ে আবার বই হয় তা তো সে জানতো না। মানুষ যে কত রকম ধানাচি জানে। লক্ষিন্দরের কথা শুনে ষষ্ঠীপদ মুচড়ে পড়ে। তুমি তো ইচ্ছে করলেই অনেক সাপ ধরতে পারো গুরু, কটা সাপ বেচলে কিছু যাবে আসবে না। কিন্তু লক্ষিন্দরের সেই একই রা, সাপ বেচব না। ষষ্ঠীপদ ফাঁপড়ে পড়ে, বোঝে না তার গুরু এত বেশি করে তার পোষ্যপুত্রদের ভালোবাসে কেন। 2-1 দিনের মধ্যে লক্ষিন্দরের মনে হলো পদ্ম আর তার আগের মতো সোহাগ তাকে দিচ্ছে না, বিছানায় তার সঙ্গে জড়াজড়ি করে না, কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে থাকে। মাঝরাতে সে পদ্মকে সোহাগ দেয়, তার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নেয়, কিন্তু পদ্ম আর চুমু দেয় না তাকে, গায়ে জড়ায় না, বুকের ওপর ফণা তুলে নাচ দেখায় না। হলো কি পদ্মর? লক্ষিন্দরের অভিমান হয়, রাগ হয়, পদ্মকে হঠাৎ টান মেরে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। যা ভাগ, ছুঁড়ি, তুই মেঝেয় শুয়ে থাক।
তোর বিছানায় মানায় না। কদিন এরকম মান অভিমানের পালা চলল। গুটি সুটি সাপটা তার বিছানায় উঠে এলো। লক্ষিন্দর তাকে কাছে নেয় না, কাঁধে গলায় জড়ায় না, চুপচাপ তার বিছানায় পড়ে থাকে উদাসীনভাবে। ষষ্ঠীপদ একদিন ডাকতে এসে প্রচণ্ড তাড়া খেয়ে চলে গেল। বুঝতে পারল না গুরুর মেজাজ এত তেরিক্ষি কেন। একদিন মেঝেতে ফোঁস ফোঁস শব্দ শুনে লক্ষিন্দরের ঘুম ভেঙে যায়। নিশুতি রাত, সমস্ত ঘর ডাঁই হয়ে জমে আছে। চালের একটা খড়ও চোখে নজর কাড়ে না। ফোঁস ফোঁসানির শব্দটা আসছে ঘরের কোণ থেকে। কি মনে হতে উঠে বসল লক্ষিন্দর। ষষ্ঠীপদ শহর থেকে তাকে একটা লাইটার কিনে এনে দিয়েছে। তার ছোট্ট চাকাটা ঘোরাতেই ফস করে আলো জ্বলে ওঠে। খাট থেকে নেমে অন্ধকার হাতড়ে ঘরের কোণের দিকে যায় সে। মনে হলো কি একটা গন্ধ বেরোচ্ছে ঘরে। গন্ধটা তার খুব চেনা। ফস করে লাইটটা জ্বলতেই দেখল ঠিক যা ঠাহর করেছিল তাই। পদ্ম তার বিছানা থেকে নেমে নতুন সাপটার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে, যার মধ্যে সদ্য ধরে আনা পদ্ম গোগরোটা রাখা আছে। মাথাটা গরম হয়ে গেল লক্ষিন্দরের। বুকের মধ্যে একটা বিষ পিঁপড়ে কুটুস করে কামড় দিল। গত কয়েক বছরের মধ্যে যা ঘটেনি। হঠাৎ পদ্ম এমন ধারা হয়ে যাওয়াতে তার চোখের সামনে একটা বিদ্যুৎ ঝিকঝিক করে খেলে গেল। কি করে পদ্ম? তোর খুব গুমর হয়েছে তাই না? আমার বিছানায় তার আর ভালো লাগে না। লাইটার জ্বালাতেই পদ্ম হকচকিত হয়ে ফণা তুলে দাঁড়ালো। তারপর লক্ষিন্দরের পায়ে জড়িয়ে সোহাগ জানাতে শুরু করে, যেন পদ্ম খুঁজে পাচ্ছিল না লক্ষিন্দরকে। এমন দেখতে পেয়ে পা জড়িয়ে জড়িয়ে গায়ে ওঠে, গালে জিভ বুলিয়ে দেয়। লক্ষিন্দরের রাগ তৎক্ষণাৎ নেমে গেল। গলে জল হয়ে গেল তার অভিমান। পদ্মকে বিছানায় নিয়ে চলে আসে সে। পদ্মের পিচ্ছিল শরীরে নিজেকে ডুবিয়ে দেয়। পদ্ম রে, দেখ তোরে কত ভালোবাসি। আমি তোর জন্যে আর একটা বউ আনিনি, নইলে গোলাপি আমারে এমন একটা দাগা দিল। পদ্ম ওর বুকের ওপর ফণা তুলে দাঁড়ায়, মাঝে মাঝে লতিয়ে নেয়, চুমু খায় ওর গলায় গালে। অদ্ভুত সুখ পায় লক্ষিন্দর। ঘোড়া রাত আরও ঘন ঘোর হয়ে আসে। বাইরে ঝিরি ঝিরি ডাকে শিশির পড়া টুপ টুপ শব্দ শুনতে পায় সে। ভোরে ওঠে পদ্মকে বলল, তুই তো ঝাঁপির মধ্যে আজ সারাটা দিন থাকবি বুঝলি, আমি শহরে যাচ্ছি। বলে পদ্মকে তার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দিল। প্রথমে মুখ, তারপর সরসর করে তার সমস্ত শরীর, তারপর লেজ। আস্তে আস্তে পদ্ম শরীর ঝাঁপির মধ্যে চলে যায়। শহরে বেরুবার আগে নতুন পদ্ম গোগরোটা ঝাঁপির উপর দুটো থান ইট চাপিয়ে দেয়। লক্ষিন্দর ভাবে পদ্মটার হঠাৎ কি নোনা বদলেছে। নতুন পদ্ম গোগরোটার মদ্দা সাপ, সাপেদের মধ্যে মরদ। এমন একটা মদ্দার গন্ধ পেয়ে পদ্ম কি তার জাত পুরুষকে খুঁজে পেল? আর লক্ষিন্দর যে এতকাল ওকে তার সোহাগ ভালোবাসা দিয়ে আসছে, সেটা কি পদ্মর মনে নেই? হঠাৎ লক্ষিন্দর ভাবল, এসব কি এলোমেলো ভাবছে। হয়তো নেহাত খেয়াল বসে পদ্ম তাদের নতুন অতিথি তালাশ নিয়ে গিয়েছিল। আসল তার মনে সেই যে বিষ পিঁপড়েটা টুকুস করে কামড়ে দিয়েছিল, তা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল বিষ গোলাপি। নইলে আগে সে এমন ধারা ছিল না। গোলাপি তো তার সামনেই নাগারির সঙ্গে কত রসের কথা বলেছে। সে তো কখনো স্বপ্নেও ভাবেনি গোলাপির মনে অন্যরকম কিছু ছিল। নতুন পদ্ম গোগরোটা লক্ষিন্দর বেচে দেবে, এই খবর শুনে ষষ্ঠীপদ লাফিয়ে উঠল। চলো গুরু, শহরে যাই, বাবুটির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। সাপ নিয়ে লেখাপড়া করা বাবুটার সঙ্গে লক্ষিন্দরের কথা বলা খুব ইচ্ছে। সে সাপের গুণিন, প্রতিটা সাপের নিঃশ্বাস সে চেনে। আর চেনে বেশি, আর তার চেয়ে বেশি কে চেনে? সে কথাই বলল শহরে বাবুটি।
লোকটার এক কাঁড়ি বয়স নয়, মুখে ছেলে মানুষের ভাব। ঘরের চারপাশে অ্যাকোরিয়াম, তার মধ্যে বেশ কয়েকটা সাপ, একটা কেউটে, একটা লাউডগা, একটা চিতে। ছোড়া আর মেটে সাপও রয়েছে কটা, তার মধ্যে ছোড়া ছোড়া ঢোড়াও আছে কটা। ছোড়া মানে ছেলে ঢোড়া। দেখে লক্ষিন্দরের হাসি পায়। নিম্মি নিমি সাপ নেই বয়ামে রাখে, এগুলো একদম সব নির্বিষ সাপ। মাঠে ছেড়ে দাও, চড়ে খাক। দেওয়ালে কত রকমের সাপের ছবি, আলমারিতে কত বই, টেবিলে দুখানা বইয়ের মলাটেও সাপের ছবি আঁকা। শহরে বাবুটা তাকে অনেকক্ষণ ধরে জেরা করলো, কত সব খবর আনতে চায়। লক্ষিন্দরের জীবনভর জানার জগৎ সে চিঁড়ে খুঁড়ে বার করে আনছে। সাপের নাড়িভুড়ির খবর। বাবুটা তার সঙ্গে যত কথা বলছে ততই উত্তেজনায় উৎসাহ লাফিয়ে উঠছে সে। লক্ষিন্দর নাকি একটা হীরের খনি, তাকে খুঁজলে জগৎ সংসার নাকি চমকে যাবে। পদ্মগোগ্রটার দাম ঠিক হলো মোটা টাকায়। লক্ষিন্দর যদি তাকে আরও সাপ ধরে দেয় তবে ভালো দাম দিয়ে সে দ্বিধা করবে না, ভালো দাম সে দেবে। লোকটা আরও বলল, একদিন সে লক্ষিন্দরের সাপঘর দেখতে যাবে। শহুরে বাবুকে লক্ষিন্দরের বেশ ভালো লেগে যায়। ষষ্ঠীপদকে বলে, এই পদ্মগোগ্রটার সঙ্গে আরও কিছু সাপ দিয়ে আয় ষষ্ঠীপদ, আরামে থাকবে, খাবে। বাবু খুব বড় লোক আর বেশ সমজদার লোক। ডেরায় ফিরতে ফিরতে বেলা দুপুর। ষষ্ঠীপদ ফেরার পথে হোটেলে খাবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু লক্ষিন্দর রাজি হয়নি। হয়তো পদ্ম এতক্ষণে মুখে কুটোটি কাটেনি। অনেকক্ষণ ধরে সে বিষ পিঁপড়েটা কামড় দিচ্ছিল, এখন তার ধার একটু ভোঁতা। নতুন পদ্মগোগ্রটা বিদেয় হবে ভেবে স্বস্তি পেল। মনে মনে বলল, তার কোনো দোষ নেই রে পদ্ম, তোর কোনো দোষ নেই। ঘর পোড়া গরু না আমি, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। গোলাপটা বাজারের মেয়ে ছিল বুঝলি, বেবাজিয়া হয়ে গেছে। বেশ করেছে। এক রাস ঘাম, ক্লান্তি আর ভাবনা মাথায় নিয়ে দরজা খুলল লক্ষিন্দর। ঘরে ঢুকেই দেখে, এই দৃশ্য চোখে পড়ল তার। তাতে তার হৃৎপিণ্ডটা থেমে গেল। শরীরে কোথাও উপচে পড়ল এক ঝলক রক্ত, অথবা রক্তের ভিতরে একটা ঘূর্ণিমান ঢাল খেলে গেল তার। ঘোর লাগা চোখে দেখল মেঝের উপর এক জোড়া সাপ, প্রায় ল্যাজের উপর ভর করে শঙ্খ লেগেছে। দুটো সোনালি সুতোর রেখা, চকচকে ঘরের মধ্যে বিদ্যুতের রং ছড়ানো। এমন সোনার রং দুটো সাপের শঙ্খ দেখে লক্ষিন্দর অন্য সময় হলে মুগ্ধ হতো, পরিবর্তে তার শরীরে চাবুক মারতে লাগলো কেউ। তুই পদ্ম, তুই এমন ধারা! পদ্ম লক্ষিন্দরকে দেখে এক মুহূর্ত চমকে গিয়েছিল। তার চোখ আর জিভ মেলে একবার তাকালো লক্ষিন্দরের দিকে, কিন্তু তখন তার শরীর ভর্তি ভালোবাসা আর কাম। নতুন পদ্মগোগ্রটাও তাকে ছাড়বে কেন? এক লম্হাত থেমে আবার শরীরে লঙ্কার তুল্য তারা টক্কর দিতে থাকলো একে অপরের। লেজের উপর ভর করে সরে সরে যেতে লাগলো লক্ষিন্দরের কাছ থেকে। সেই মুহূর্তে লক্ষিন্দর তার বিছানার তলা থেকে বার করে আনলো একটা হাঁসশুল, যেটা দিয়ে ভীষণ তীক্ষ্ণ হাঁসুয়া দা। চোখের পলক না ফেলতেই ঝলকে উঠল চকচকে হাঁসুয়া ধাটি। ফলাটা মেঝে আছড়ে পড়ল দুটো সাপের কাটা মুন্ডু। লাল টকটকে চোখে সেদিকে তাকিয়ে হিংস্রভাবে লক্ষিন্দর বলে ওঠে, তাহলে তুইও গোলাপির মতো ব্যভিচারিণী? গল্পের নাম হচ্ছে ব্যভিচারিণী, লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনালাম। আমার গল্প তোমাদের কেমন লাগলো মূল্যবান কমেন্টের মাধ্যমে তোমরা তা আমাকে জানিও। তোমরা যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছ, যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাতে আমি ভীষণ খুশি। আর হ্যাঁ, তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো।
আমি এরকম অনেক নতুন নতুন গল্প তোমাদের শোনাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।